সেন্ট পিটার্সবার্গ। আকাশের বুক চিরে নামছে স্নোফলের গুটি গুটি দানা। রাস্তাঘাটে সর্বত্র ঢেকে গিয়েছে টাকনু সমান বরফে। গায়ে মোটা জ্যাকেট, পায়ে পরিহিত লম্বা লম্বা বুট জুতো। মাথা ঢেকে আছে মাংকি ক্যাপে, মুখের সামনে ক্যাজুয়াল মাস্ক। গলায় একখানা লাল রঙা মাফলার পেঁচিয়ে এগুচ্ছেন মাইকেল, হাতে একখানা টর্চ লাইট। সূর্য প্যালেসের ঠিক ডান দিকের রাস্তা দিয়ে খানিকটা এগুলেই জঙ্গল। বড় বড় পাইক গাছের জঙ্গলখানা দিনের বেলাতেও যা ভয়ানক, সেখানে সন্ধ্যারমণ মৃদু অন্ধকারে জঙ্গলটা যে গা হিম ধরিয়ে দেবে যে কারো। ছিমছাম গায়ের গঠনের মধ্যবয়স্ক মাইকেল। চেহারায় এখনও খুব একটা বয়সের ছাপ পড়েনি তার। মানুষটা ভয়ে ভয়ে এগুচ্ছেন সামনে। হাতের টর্চ লাইটটা এতক্ষণ জ্বলতে থাকলেও যেই না তিনি পা রাখলেন জঙ্গলে, অমনি লাইটটা কেমন আচমকা বন্ধ হয়ে গেল। চলন্ত পা দুটো হুট করেই থমকায় মাইকেলের। চিন্তিত ভয়ার্ত মুখে টর্চ লাইটটা হাতের তালুতে বারবার বাড়ি দিচ্ছেন, তবুও লাইটটা কেন যে জ্বলছে না। মাইকেল ভয়ে তটস্থ। লাইট জ্বালানোর অনবরত চেষ্টায় মত্ত থেকে শুরু করলেন বাইবেল পাঠ। ঠিক তখনই অদূর থেকে ভেসে আসে নেকড়ে বাঘদের আর্তনাদ। জঙ্গলের হিংস্র পশুদের অমন করুণ চিৎকারে ভয়ে গলা অবধি শুকিয়ে গেল মাইকেলের। বেচারা কেমন ক্ষণে ক্ষণে ঢোক গিলে ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক তাকালেন। যতদূর চোখ যাচ্ছে ততদূর শুধু অন্ধকার আর অন্ধকার। মাইকেল আর সাহস পেল না এহেন অন্ধকার মারিয়ে সামনে এগোনোর। বেচারা ভয়ে ভয়ে কদম পেছাতেই হঠাৎ কোত্থেকে একজোড়া শক্তপোক্ত হাত এসে পেঁচিয়ে ধরল বেচারাকে। এক হাতে আঁকড়ে ধরল মাইকেলের গলা, আরেক হাতে শক্ত থাবায় চেপে ধরেছে বেচারার মুখ। মাইকেল গোঙাচ্ছে, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টায় মত্ত থেকে হাত পা ছুটছে অনবরত, অথচ পেছনের মানুষটা তাকে ছাড়ছেই না। সময়ের স্থায়িত্ব মিনিট খানেক পার হলো বোধহয়। মাইকেলের নিঃশ্বাস আটকে যাবার জোগাড় এই পর্যায়ে। বেচারার হাত পা ছোড়ার গতি বাড়াতেই পেছনের মানুষটা নিজের হাতের বাঁধন আলগা করল বুঝি। মাইকেল খানিকটা সুযোগ পেয়ে তখনই ছিটকে পড়ল সম্মুখে। দুই হাঁটু থোকায় থোকায় ঘাসে পরিপূর্ণ জমিনে ঠেকিয়ে জিভ করে শ্বাস নিতে লাগলো পাগলের মতো। ইস, আরেকটু হলেই বোধহয় বেচারার প্রাণটা বেরিয়ে আসতো দেহ ছেড়ে। বেচারা একদিকে হাঁপাতে ব্যস্ত, অন্যদিকে পেছনে দাঁড়িয়ে থাকা কালো হুডি পরা ব্যক্তিটি আলগোছে এগিয়ে এসে দাঁড়ালো মাইকেলের মুখোমুখি। একজোড়া কালো বুট পরিহিত পা বরাবর নজর পড়ল মাইকেলের। সে খানিকটা সময় নিয়ে ঘাড় উঁচিয়ে তাকালো। সফেদ রঙা প্লাস্টিকের ভূতের মুখোশ পড়ুয়া ব্যক্তিটি তার পানেই তাকিয়ে আছে বোধহয়। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, তাকে দেখে মোটেও অবাক হয়নি মাইকেল। উল্টো কণ্ঠে একরাশ চিন্তা ঢেলে বলল, আবারও কেন ডাকলে আমায়? তুমি দেখছো না চারপাশের পরিস্থিতি যে কতটা গরম? ভালো হবে যদি আমরা এই কয়দিন এসব কাজকর্ম থেকে দূরে সরে থাকি। মুখোশ পরিহিত ব্যক্তি রাগ করল না তেমন। খানিকক্ষণ নিজের গ্লাস পরা বাঁ হাত দিয়ে ঘাড়টা হালকা চুলকিয়ে ঘাড় কাত করে রাখল। মাইকেল অন্ধকারে খুব একটা ঠাউর করতে পারল না উপস্থিত ব্যক্তিটির হাবভাব। ওদিকে মুখোশধারী নাক ফোলাচ্ছে, রাগে কটমট করতে করতে আচমকা ঝুঁকে এসে চেপে ধরে মাইকেলের কণ্ঠ। মাইকেল ভরকায়। তড়িৎ নিজের কণ্ঠা ছাড়াতে চেয়ে চাপা স্বরে আর্তনাদ করে বলল, ছাড়ো আমায়, ভুলে যেও না। আমি মরে গেলে তোমার সব খেল খতম। কেননা পেন ড্রাইভ কোথায় আছে সেটা কেবল আমিই জানি। তৎক্ষণাৎ মাইকেলের কণ্ঠায় চেপে রাখা হাতটা কেমন আলগা হয়ে গেল মনে হচ্ছে। এই সুযোগে মাইকেল নড়ে চড়ে উঠল। দুই হাতে তখনই সজোরে ধাক্কা দিয়ে বসল মুখোশধারীর বুক বরাবর।
এহেন অতর্কিত আক্রমণের তাল সামলাতে না পেরে মুখোশধারী গিয়ে উল্টে পড়ল পেছনে। মাইকেল এবার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়, দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে ওড়ায়, কথায় কথায় গলা চেপে ধরার বদভ্যেস বাদ দিন। ভুলে যাবেন না, আই অ্যাম নট ইউর টয়। মনস্টারের গুহায় ঢুকে তারই নাকের নিচ থেকে প্রমাণাদি সংগ্রহ করা ইজ এ নট এ পিস অফ কেক। আপনার এত তাড়া থাকলে আপনি নিজে যান না কেন? ওই সাইকির চোখ এড়িয়ে ঢুকুন গিয়ে মদ্দনা হাউসে। অত শক্তিশালী সিকিউরিটিজ ডিঙিয়ে একবার যদি ভুলক্রমে ঢুকেও যান, তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফেরত আসা অসম্ভব। তাই বলছি ধৈর্য ধরুন। মেইডেন এবং সিডের মতো নির্মম পরিণতি না চাইলে ব্রেন খাটাতে শিখুন। মুখোশধারী মনোযোগ দিয়ে শুনল কেবল। ঠিকই তো বলেছে মাইকেল। মনস্টারের নাকের নিচ দিয়ে পার হওয়া কি আর চারটিখানি কথা? নির্ধারিত সময় 24 ঘন্টা পার হতে চলল। আতঙ্কে শুকিয়ে কাঠ ডাক্তাররা। পেশেন্টের এখনও জ্ঞান ফেরেনি। আদৌ ফিরবে কিনা তার নিশ্চয়তা 50%। ডাক্তারদের ভয়ে শেষ নেই এখন। বেচারারা এদিক ওদিক ছোটাছুটি করছেন লুকোতে। কেউ কেউ ইতিমধ্যেই গিয়ে লুকিয়েছে বড়সড় বিছানার নিচে, তো আবার কেউ গিয়ে গা ঢাকা দিয়ে বসেছে ওয়াশরুমে। মিয়ান দৌড়ে গিয়েছেন কাবাডের দিকে। কাবাডের একপাশে বেশ জায়গা। ছিমছাম গায়ের গঠনের মিয়ান বেশ সুন্দর মতো গালো কালো সেথায়। ওদিকে দামড়া ভুঁড়িওয়ালা দামিয়ান কেমন বাদরের মতো লাফাচ্ছে। বেচারাকে কেউই একটু জায়গা দিচ্ছে না লুকোতে। যতবার বেচারা কোথাও লুকোতে যাচ্ছে ঠিক ততবার সবাই তাকে দূর দূর করছে। কেননা দামিয়ানের আবার বড্ড বায়ু দূষণ করার স্বভাব। অতিরিক্ত নার্ভাসনেসে বেচারা প্রায়ই এহেন উদ্ভট কাজকর্ম করে বসে। তাই আর তাকে নিয়ে লুকানোর দুঃসাধ্য কেউ দেখালো না। দামিয়ান বেচারা বড্ড অসহায় এই পর্যায়ে। আজ বিপদে পড়ে মানুষ চিনল সে। কোথাও একটু জায়গা দিল না কেউ। বেচারা মনকষ্টে পা বাড়ালো কাবাডের দিকে। কাবাডের দরজা আটকানো। দামিয়ান ত্রস্ত এগিয়ে এসে চট করে ঢুকে পড়ল কাবাডের আরেক পাশে। পাশেই জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে মিয়ান, মুখ লুকিয়ে রাখা কাপড়ের আড়ালে। তন্মধ্যে বিশালাকার কাবাডটা হুট করে খানিকটা দুলে উঠতেই ভ্রুগোটায় মিয়ান। তড়িৎ ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। মুহূর্তেই চোখাচোখি হলো দামিয়ানের সঙ্গে। বেচারা দামিয়ান ভেতরে ঢুকলেও তার বড়সড় বেয়াদব পেটটার জন্য কাবাডের দরজা আটকাচ্ছে না। তা নিয়ে দামিয়ানের আফসোসের শেষ নেই। বেচারা বুঝি এই প্রথম নিজের ভুঁড়ি নিয়ে অত প্যারা খাচ্ছে। ওদিকে মিয়ান হঠাৎ চিরবিড়ি উঠল তার কাণ্ড দেখে। হোয়াট দ্য ফাক আর ইউ ডুইং হেয়ার? মরার জন্য আর কোনো জায়গা পাওনি? শেষমেশ আমার কাছে এসেই মরতে হলো তোমার। এমনিতেই পেটের যন্ত্রণায় অতিষ্ঠ দামিয়ান, তার উপর মিয়ানের অমন ঠেসমারা বাক্য। আগুনে বোধহয় ঘি পড়ল খানিকটা। দামিয়ান নিজেও তৎক্ষণাৎ দাঁত খিঁচে আওড়ালো, হ্যাঁ, এখানেই মরব। তোমাকে সঙ্গে করে নিয়েই মরব। একা একা মরে কী লাভ? দাঁত কিরমিরিয়ে ওঠে মিয়ান। মুখ খুলে 2-4টা শক্ত কথা আওড়াতে গিয়েও হঠাৎ থেমে গেল কেন যেন। তখনই অন্যত্র মুখ ঘুরিয়ে দাঁড়ালো। এদিকে দামিয়ান এতক্ষণে কোনো রকমে দরজাটা আটকালো। বুক ফুলিয়ে মোটা পেটটাকে কোনো মতে খানিকটা চুপসে নিয়েছে বেচারা। এহেন অব্যর্থ চেষ্টায় বেচারার ফর্সা মুখখানা কেমন লাল হয়েছে দেখো। সে আর পারছে না নিজেকে আটকাতে। পেটটা হঠাৎ গুড়গুড় শব্দ তুলছে। বোধহয় এক্ষুনি উদ্ভট কাজটা হয়ে যাবে তার দ্বারা। দামিয়ান জোর করে আটকে রাখল বায়ু দূষণ। তবে এসব কি আর বাদ মানে? ঠিকই সেকেন্ড 30 অতিরিক্ত চাপের ফলে এক বিকট শব্দে বায়ু দূষণ ঘটল। এহেন তীব্র শব্দে হকচকিয়ে ওঠে মিয়ান।
ঘাড় বাঁকিয়ে তাকাতে না তাকাতেই মাত্রাতিরিক্ত দুর্গন্ধে গা গুলিয়ে উঠল বেচারার। আবদ্ধ জায়গা হওয়াতে দুর্গন্ধের তীব্রতা বেড়েছে বহুগুণ। মিয়ান তৎক্ষণাৎ নিজের নাক মুখ চেপে ধরে কাপড় দিয়ে। এতেও বুঝি লাভের লাভ হলো না। গন্ধ একদম তরতর করে নাকের ছিদ্র দিয়ে ঢুকছে তার। মিয়ানের ভাব ধরেছে বমি করার। নাক মুখ চেপে রেখে আগুন চোখে তাকালো দামিয়ানের দিকে। অতঃপর কঠিন কণ্ঠে আওড়ালো, হোয়াট দ্য ফাক ইউ হ্যাভ ডান ইডিয়েট। কয়দিনের বাসি পচা খাবার গিলেছ তুমি? কতবার করে বলেছি জলহস্তির মতো গপাগপ করে খাবার গিলতে না। ডাক্তার হয়েও জলহস্তির মতো শরীর ইডিয়েটের। এই বের হও এখান থেকে। দামিয়ান কাঁচুমাচু করছে। পাশ থেকে মিয়ান তখন রাগে গজগজ করছে। বেচারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তখনই দামিয়ানের ঘাড় ধরে তাকে বাইরে ছুঁড়ে ফেলল। অতঃপর পেছন থেকে নিজেও বাইরে এসে খোলা বাতাসে বুক ভরে নিঃশ্বাস টেনে ধীরে ধীরে আওড়ালো, হলি শিট। দামিয়ান চিবুক নামিয়েছে গলার কাছে। লোকটা বোধহয় লজ্জা পেয়েছে বেশ। কিয়ৎক্ষণ পার হতেই মিয়ান তার পানে ঘুরে তাকায়। দাঁত খিচে কিছু একটা বলতেই যাবে, অমনি তার দৃষ্টি আটকালো কক্ষের দরজার দিকে। অ্যাডুইন নামক গম্ভীর পুরুষ গটগটিয়ে ঢুকছে। তার পিছু পিছু একদল সশস্ত্র গার্ডস। মিয়ানের কলিজা শুকিয়ে গেল বোধহয়। এবার কোথায় লুকোবে সে? কিভাবে বাঁচবে এদের হাত থেকে? মেয়েটার তো এখনও জ্ঞান ফেরেনি। মিয়ান শুকনো ফাঁকা ঢোক গিলে কয়েক কদম পেছাতেই গার্ডস এসে ধরে ফেলল তাকে। অ্যাডুইন গম্ভীর মুখে একবার নজর বুলালো শয্যাশায়ী মাহির পানে। মেয়েটাকে এখন অবধি অচেতন দেখে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো তার বুক চিরে। সে কেমন কঠিন গলায় আওড়ালো, আপনাদের সময় শেষ। মনস্টারের ডাক এসেছে এবার, চলুন। হকচকিয়ে ওঠে সবাই। দামিয়ান ফের কান্না জুড়েছে বাচ্চাদের ন্যায়। আকুতি জানাচ্ছে না মারার। অ্যাডুইন সেসব কানেও তুলল না বোধহয়। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দৃষ্টি ফেলে গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়ল, নেক্সট 30 সেকেন্ডের মধ্যে যে যেখানে আছেন সেখান থেকে বেরিয়ে না এলে কপালে শনি লাগবে সবার, মাইন্ড ইট। এহেন হুমকিতে গা কাটা দিয়ে উঠল বাদবাকিদের। কেউই নড়চড় করল না তেমন। দামিয়ান এবার দুষ্টু বুদ্ধি আটল। তখনই অ্যাডুইনকে জানালো, কয়েকজন খাটের তলায় লুকিয়েছে, আর কয়েকজন ওয়াশরুমে। কেউ কেউ লুকিয়েছে বুকশেলফের পেছনে। এহেন কথা কর্ণপাত হওয়া মাত্রই গার্ডস ছুটল সেদিকে। মিয়ান কেমন দাঁত কিরমির করে তাকিয়ে আছে দামিয়ানের পানে। দামিয়ান আর দৃষ্টিতে দেখল তা। লোকটা কেমন মুখ বাঁকালো দেখো। তার ভাব এমন, মরলে আমি একা মরব কেন, সবাইকে নিয়েই মরব। দুই হাঁটু গেড়ে রাখা মেঝেতে, হাত দুটো টেনে কোমরের কাছে বাঁধা, মুখমণ্ডল ঢাকা কালো কাপড় দিয়ে। একসাথে সারিবদ্ধভাবে বসে আছে 35 জন ডাক্তার। মানুষগুলো কাঁপছে ভীষণ। মুখ বরাবর টেপ লাগিয়ে রাখা বিধায় সামান্যতম কথাও বেরোচ্ছে না তাদের মুখ দিয়ে। সম্মুখের বিশাল চেয়ারে বসে আছে মনস্টার। দুই হাতে দুটো রিভলভার। গায়ে জড়ানো পাতলা ফিনফিনে একখানা কালো রঙার শার্ট। তাও আবার সবগুলো বোতাম খোলা। বোধহয় নিজের শক্তপোক্ত পেটানো দেহখানা দেখানোর অভিনব কৌশল এঁটেছেন তিনি। পরনের কালো রঙা গ্যাবার্ডিং প্যান্টটা নেমে এসেছে নাভির বেশ নিচে। সেদিকে অবশ্য অত পাত্তা নেই যুবকের। এক হাতে রিভলভার নামিয়ে রেখে পাশ থেকে রামের বোতল তুলেছে হাতে। আঙুলের ভাঁজে গুজেছে জ্বলন্ত সিগার। সে কেমন ব্যাপক আয়েসে একটু একটু করে চুমুক বসাচ্ছে বোতলের সরু ডগায়। গলার তীব্র সৌন্দর্যমণ্ডিত অ্যাডামস অ্যাপেলটা কি সুন্দর নৃত্য তুলছে প্রতিটা ঢোক গেলার তালে তালে। বার দুয়েক টানও বসিয়েছে সিগারে।
নিজেকে বড্ড প্রশমিত করে যুবক এবার উদ্যত হলো গান পয়েন্ট করতে। প্রথমেই রিভলভারে সরু লৌহনল গিয়ে ঠেকল মিয়ানের ললাট বরাবর। মিয়ান কেঁপে উঠল যেন। দুই চোখ বুজে নিয়ে শান্ত হলো নিজে নিজে। বারে বারে কল্পনা করতে লাগলো ছোটবেলার স্মৃতিগুলো। অন্যদিকে অ্যাডুইন গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে মাহির চিকিৎসাধীন কক্ষে। চোখ দুটো নিষ্প্রাণ তার, মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত। তার দৃষ্টি কেবল মাহির পায়ের কাছে নিবদ্ধ। মেয়েটার মুখ পানে তাকানোর দুঃসাহস নেই তার। সে এক দৃষ্টিতে মেয়েটার পায়ের দিকে তাকিয়ে থেকে ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে আওড়ালো, এইটুকু বয়সেই আপনি গোটা অর্ধশত মানুষদের মৃত্যুর কারণ হয়েছেন, অথচ তা কি আপনি আদৌ জানেন? অ্যাডুইন বলতে বলতেই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দৃষ্টিটা খানিক সরাতেই হঠাৎ থমকে দাঁড়ালো কেন যেন। এইমাত্র সে কি দেখল? মেয়েটার পা দুটো কি নড়ল? অ্যাডুইন ত্রস্ত নজর ঠেকালো মাহির পায়ের দিকে। নিখাত চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থাকতেই ফের দেখল মাহির পা জোড়ার অবাধ নড়চড়। সে তড়িৎ বিস্ফোরিত দৃষ্টি উঁচিয়ে আনল মাহির মুখের দিকে। মেয়েটার ফ্যাকাশে ঠোঁট দুটো কাঁপছে, কপালের চামড়ায় ভাঁজ পড়েছে বেশ। অ্যাডুইন তখনই ছুট লাগালো কক্ষের বাইরে। হন্তদন্ত পায়ে দৌড়ে যেতে লাগলো প্রশস্ত করিডোর দিয়ে। মার্বেলের মেঝেতে দৌড়াতে গিয়ে বার কয়েক হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলে নিল কোনো মতে। এক্ষুনি মনস্টারের কাছে যেতে হবে তার। জানাতে হবে মেয়েটার জ্ঞান ফিরছে, না হলে যে নির্দোষ ডাক্তারগুলো অকালে মরবে। তখন মিয়ানের কপাল বরাবর রিভলভার ঠেকালো শ্যুট করেনি মনস্টার, কেননা পাশেই দামিয়ান নড়চড় করছিল বেশ। মনস্টারের মন বদলালো। সে পা ঘুরিয়ে এসে দাঁড়ালো দামিয়ানের সম্মুখে। অতপর রিভলভার ঠেকালো বেচারার মাথার তালু বরাবর। দামিয়ান এমনিতেই ভয়ে জড়সড়, তার উপর কপাল বরাবর রিভলভারের ছোঁয়া পেয়ে লোকটা কেমন গোঙাচ্ছে, রীতিমতো বসে থেকে লাফাচ্ছে। মনস্টার নিজের ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারে লম্বা টান বসিয়ে যেই না ট্রিগার চাপবে, অমনি সেলের মধ্যে হন্তদন্ত পায়ে প্রবেশ করে অ্যাডুইন। এসেই আগে চিৎকার দিয়ে বলে ওঠে, মনস্টার, শি ইজ রেসপন্সিং নাও। মুহূর্তেই থামল নির্দয় মানবের কর্মকাণ্ড। রিভলভারের ট্রিগার থেকে বেরিয়ে গেল আঙুল। ঘাটটা সামান্য কাত করে সে কেমন কুটচাহনি নিক্ষেপ করল অ্যাডুইনের দিকে। গমগমে গলায় স্রেফ শুধালো সে, ইজ ইট? অ্যাডুইন লম্বা লম্বা নিঃশ্বাস টানছে, তবুও কোনো মতে মাথা দুলিয়ে বলে ওঠে, ইয়েস মনস্টার। আচমকাই নির্দয় মানবের ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে বাঁকা হাসির রেশ। দামিয়ানের মাথা বরাবর চেপে রাখা রিভলভারটা সরিয়ে এনে নিজের ঘাড় চুলকালো তার নল দিয়ে। রয়ে শয়ে ভারী কণ্ঠে আওড়ালো, দ্যাটস ইট। আবদ্ধ সেলের মধ্যে নিজেদের আবিষ্কার করে ভারী চমকালেন সবাই। চারদিকে কেমন মৃদু অন্ধকার ভাবসাব। অ্যাডুইন সবার হাতে একটা করে ছোট ঔষধ দিয়ে যাচ্ছে। ডক্টররা খানিক ভ্রু গোটালেন ঔষধ দেখে। তাদের আবার ঔষধ দেওয়া হচ্ছে কেন? এটা আবার কিসের ঔষধ? মিয়ান নিজের উপচে পড়া কৌতূহল দমিয়ে রাখলেও দামিয়ান বড্ড পটপট করা মানুষ। তখনই সন্দিহান গলায় জিজ্ঞেস করে ওঠে, এটা কিসের ঔষধ, আর আমাদেরকেই বা দেওয়া হচ্ছে কেন? অ্যাডুইন প্রতি উত্তরে মৌন রইল। সবাইকে একে একে ঔষধ দিয়ে আদেশ ছুড়ল, হ্যাবিট। ভরকালেন সবাই। হতবম্বের ন্যায় একে অপরের দিকে মুখ চাওয়াচেই করলেন কয়েকজন। দামিয়ান ফের ভ্রুদয় কুঁচকে জিজ্ঞেস করে ওঠে, কিসের ঔষধ সেটা আগে বলুন, না বললে আমি খাচ্ছি না। কথাটা শেষ হওয়া মাত্রই দামিয়ানের ফোলা ফোলা গাল বরাবর সপাটে বসল এক চড়। সেই চড়ের শব্দে ভো ভো করে বাজতে লাগলো তার কান।
বেচারা দামিয়ান তখনই হাত দিয়ে চেপে ধরে নিজের বাকিয়ে রাখা গাল। কিয়ৎক্ষণ বাদেই কর্ণকুহরে ভেসে আসে অ্যাডুইনের কটমট কণ্ঠ। হয় ঔষধ খাবেন নয়তো গুলি, যে কোনো একটা তো খেতেই হবে। নাও চয়েস ইজ ইয়োর্স। শুকনো ঢোক গিলল সবাই। তৎক্ষণাৎ 1 সেকেন্ডও দেরি না করে পানি ছাড়াই গিলে নিল ওষুধটা। দামিয়ানও মুখে পুরল ওষুধখানা। অতপর সবটা শান্ত। মিনিট 5 পেরোতেই প্রতিটা ডক্টর কেমন দুলতে লাগলো ঘুমের ত্রাসে। কেউ কেউ ঢুলে পড়ল মেঝেতে। নাক টানার শব্দ ভেসে আসছে কারো কারো কাছ থেকে। সবাই যখন ঘুমে বুঁদ হয়েছে ঠিক তখনই বাঁকা হাসে অ্যাডুইন। প্যান্টের পকেটে 2 হাত গুজে গলা উঁচিয়ে সেলের বাইরে দাঁড়িয়ে থাকা গার্ডদের আদেশ ছুড়ে বলে ওঠে, টেক দেম অ্যাওয়ে। দেয়ার টুডেস মেমোরি ইজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড নাও। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না অ্যাডুইন। তখনই গটগট পায়ে বেরিয়ে গেল সেল থেকে। এদিকে সে যেতেই গার্ডস এগিয়ে এসে একে একে প্রতিটা ডক্টরকে কাঁধে তুলে নেয়। এদের এবার নিয়ে যাওয়া হবে বিমানে, ফের দিয়ে আসা হবে তাদের আস্তানায়। বিমানের প্রশস্ত সিটে বসিয়ে রাখা হয়েছে ডাক্তারদের, গায়ে কেবল সিট বেল্ট লাগানো। গার্ডসরা বসে আছে সম্মুখের সিটগুলোয়। বিমানের একদম শেষের সিটগুলোর একটায় বসে আছে দামিয়ান। আচমকাই চোখ খুলল মধ্যবয়স্ক। তখনই জিভ উল্টে মুখ থেকে ওষুধখানা বের করে গুজে নিলেন নিজের শার্টের পকেটে। তখন ওষুধটা স্রেফ জিভের তলায় রেখেছিলেন তিনি। ভাগ্যিস গেলেননি, গিললে থোড়াই শুনতে পেত অত সব কথা। দামিয়ান কেমন কুড় হাসল। সিটের গায়ে মাথা এলিয়ে মনে মনে বলল, দ্য শ্যাডো মনস্টার, আপনারও তবে দুর্বলতা আছে।